আজ্ঞে না, পুরনো কলকাতার সরস্বতী পুজো কিন্তু পথের মোড়ে মোড়ে হতো না। গাড়ি থামিয়ে কেউ বলতো না দাদা চাঁদা, এমনকি চাঁদা তুলতেও বেরোতো না কেউ। তাই সরস্বতী বানানটা বলার মতো কষ্টসাধ্য ব্যাপারটাও করতে হতো না সদ্য ক্লাস 3 অথবা 4-এ ওঠা ছাত্রকে। কি ভাবছেন, পুরনো কলকাতায় সরস্বতী বন্দনার কেন্দ্র ছিল গৃহস্থের বাড়ি? সেটাও কিন্তু কচিত কদাচিৎ দেখা যেত। তাই সরস্বতী পুজোর সকালে পুরোহিতদের দৌড়াদৌড়ি বা হাইজ্যাকের দৃশ্যও চোখে পড়তো না। বরং সরস্বতী পুজোর জন্য পুরোহিতদের বেশ অনীহা ছিল। আসলে সরস্বতী তখন নিষিদ্ধ পল্লীর দেবী, তথাকথিত ভদ্রলোকদের কাপ অফ টি নয়। বাবুবিলাসের কলকাতায় বিদ্যার দেবী আসলে 64 কলা অধ্যয়নের আগে আরাধ্যা। কিন্তু কেন এমন নিয়ম? বাদশায়ন কামশাস্ত্রে লিখছেন কামদেবের আরাধনার জন্য 64 কলার অধ্যয়নের কথা, আর সেই কলা অধ্যয়নের সূচনার দিন সরস্বতী পুজো। সুতরাং নিষিদ্ধ পল্লীতে যে হইচই হবে এ তো স্বাভাবিক। কেমন ছিল সেদিনের সরস্বতী বন্দনা? শোনা যায় সরস্বতী পুজোর অনেক আগে থেকেই তার আয়োজন তুঙ্গে উঠত, সঙ্গে আমোদ প্রমোদ। তার বিবরণ দিয়েছেন হুতম। সরস্বতী পুজোর আর 5 দিন আছে। রাত্রি ঘোর অন্ধকার, তথাপি ইয়ার দলের শঙ্কা অথবা বিরামের নাম নেই। সকল বেশ্যাবাড়ির দরজাতেই প্রায় জুড়ি, তেঘুরি, চৌঘুরি খাড়া রয়েছে। গৃহমধ্যে লাল পানির চকচক, চেনাচুরের ছপছপ ও বোতল গেলাসের ঠন ঠন শব্দ শোনা যাচ্ছে। সরস্বতী পুজোর খরচের কল্যাণে অনেক স্থলে গাঁটকাটা, রাহাজানি, শীত, হত্যা, ডাকাতি, জুয়াচুরি ইত্যাদি ঘটনা হচ্ছে। শহর টলটলে। সরস্বতী পুজোর আগে থেকেই জমজমাট নিষিদ্ধ পল্লী, যেখানে নাচ, গান, যাত্রার আয়োজন, বেলফুলের সুবাস, মদের গেলাসে ঠনঠন শব্দ, এলোমেলো হয়ে যাওয়া ময়ূরপুচ্ছ ধুতি আর পুজোর দিনে হুড়োহুড়ি। নিষিদ্ধ পল্লীতে বারাঙ্গনাদের সরস্বতী পুজোর জন্য গৌরীসেন বাবুরা কার্যত কল্পতরু হয়ে যেতেন। বাধা বিবিদের বিলাসী সরস্বতী পুজোয় তারা ছিলেন মুক্ত হস্ত। আসলে এর মধ্যে যে লুকিয়ে সেরার অহংকার, উপপত্নীকে কে কিভাবে পোষে, সরস্বতী বন্দনার থেকেও তার প্রমাণের তাগিদটা ছিল বেশি। কিন্তু কারা বিচার করবেন? শুনলে অবাক হবেন, এর বিচারক ছিলেন বাবুর বাড়ির চাকরঝিরা। তারা সরস্বতী পুজোর সকালে হালসিবাগান থেকে রামবাগান, সোনাগাছি থেকে হাড়কাটা গলি ঘুরতে যেতেন বাবু বিবিদের পুজো দেখতে। এছাড়াও ছিলেন বাবু ইয়ারদের দোস্ত। তারা অতিথি হয়ে আসতেন, সকলের মুখেই দরাজ বাবু ফেমাস হতেন। তা বলে বিদ্যার দেবীকে নিয়ে ছি ছি। আসলে বাবু হতে গেলে যে সরস্বতী পুজো একটা অবশ্য কর্ম, সে কথা জানিয়েছেন ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তিনি লিখেছেন, যিনি উৎসবার্থ দুর্গা পুজো করিবেন, গৃহিণীর অনুরোধে লক্ষ্মী পুজো করিবেন, উপগৃহিণীর অনুরোধে সরস্বতী পুজো করিবেন এবং পাঁঠার লোভে গঙ্গা পুজো করিবেন, তিনি আসলে বাবু। অর্থাৎ বাবু নিষিদ্ধ পল্লীতেও রাত কাটাবেন আর বারাঙ্গনার বাড়িতেও সরস্বতী পুজো করবেন। কিন্তু কেন? তার উত্তর বোধহয় দিয়েছে আর্য দর্শন পত্রিকা। 1825 বঙ্গাব্দের বৈশাখে নিষিদ্ধ পল্লী সম্পর্কে সেখানে লেখা হচ্ছে, সেখানে থাকিয়া যখন তুমি সন্ন্যাস অবলম্বন করো, তখন সংসার মায়া তোমাকে কিছুতেই অভিভূত করিতে পারে না। স্ত্রী পুত্রের নয়নজল তোমাকে ফিরাইতে পারে না। তাহলে তাহলে সে মঠের দেবী কি তবে সরস্বতী? প্রশ্নটা খুব সিরিয়াস। কারণ বাবুর সন্ন্যাস জীবনে শ্রীপঞ্চমীর রাতেই যে আসতেন সাধন সঙ্গিনীরা। হ্যাঁ, সেকেলে কলকাতায় শ্রীপঞ্চমীর রাত মানেই নদ ভাঙা, মানে কোনো তরুণীকে নিষিদ্ধ পেশায় নিয়ে আনার জন্য কৌমার্যহরণ। এর জন্য আগে নাকি নিলামও হতো। বাবুরা নদ ভাঙার খেলায় অংশ নেওয়ার জন্য দর হাঁকতেন। শুধু কলকাতায় আমোদ প্রমোদ হতো এমনটা কিন্তু ভাববেন না। সুধীর চক্রবর্তী মহাশয় সমাচার দর্পণ পত্রিকার একটি অংশ থেকে তথ্য দিয়েছেন। 1826 সালের 11 মার্চের সমাচার দর্পণ পত্রে দেখা যাচ্ছে, কৈকালা গ্রামের কৃষ্ণকান্ত দত্তের বাড়িতে সরস্বতী পুজোয় কলকাতা থেকে গোলকমণি, দয়ামণি ও রত্নমণি এই 3 দল নেরি কবি গান করতে গিয়েছিলেন। অর্থাৎ বাড়ি বাড়ি যে পুজো হতো সে তথ্যও মিলছে। হ্যাঁ,
বাড়ির পুজোতে ঘটা করতেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর। ব্রাহ্মধর্ম গ্রহণের আগে তিনি সরস্বতী পুজোতে এতটাই ঘটা করতেন যে সেদিন নাকি শহরের গাঁদা ফুল পাওয়া যেত না, মিলত না সন্দেশ। ক্রমে বাড়ি বাড়ি এবং শিক্ষা প্রতিষ্ঠানে সরস্বতী বন্দনা শুরু হলো। যোগেশচন্দ্র রায় বিদ্যানিধি জানিয়েছেন সে কথা। আমরা পাঠশালায় শুক্ল পঞ্চমীতে সরস্বতী পুজো করিতাম, কিন্তু স্কুলে সরস্বতী পুজো হইত না। আমরা বাড়িতে স্লেট দোয়াত কলমে পুজো করিতাম। সে বই বাংলা কিংবা সংস্কৃত, ইংরেজি হইতে পারিত না। ইংরেজি ম্লেচ্ছ ভাষা। যোগেশচন্দ্র রায় বিদ্যানিধির সময়কাল 1859 থেকে 1956। পাঠশালায় সরস্বতী পুজো সম্পর্কে আরও একটি তথ্য পাওয়া যায়। বি.কে. পালের পাঠশালায় সে সময় সরস্বতী পুজোকে কেন্দ্র করে আনন্দে মেতে উঠত ছাত্ররা। শিক্ষার্থীদের মধ্যে সরা বিলি করা হতো, তাতে থাকতো লুচি, নানা রকমের ফল, মিষ্টি। শিশুদের মধ্যে সরস্বতী পুজোর প্রসাদের উৎসাহ নিয়ে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় ছড়াও লিখেছেন। লুচি কচুরি মতিচুর শোভিতং জিলেপি সন্দেশ গজা বিরাজিতম যস্যা প্রসাদেন কলার মাপলুম সরস্বতী সাজয় কান্নি রস্তরম। ক্রমে সরস্বতী পুজোতে মূর্তি পুজোর চালু হলো কলকাতার বাড়িতে বাড়িতে। রামচাঁদ শীল, বি.কে. পাল এদের বাড়িতে সরস্বতী পুজোর ধুমধামের উল্লেখ পাওয়া যায়। রামচাঁদ শীলের বাড়িতে তৈরি হতো বিশেষ ধরনের মিষ্টি, তার নাম তিলকুটা। এই তিল আসতো বাংলাদেশ থেকে। আর বি.কে. পালের বাড়িতে প্রতিমায় চমক, দুপাশে 4 সখী পরিবেষ্টিত সরস্বতী মূর্তি, হাতে রূপোর বীণা, আর দেবীর বাহন হাঁস নয়। এবার আসা যাক সর্বজনীন সরস্বতী পুজোয়। শরীরচর্চার আখড়ায় সর্বজনীন পুজোর উল্লেখ মেলে। মণ্ডপ সজ্জা হতো ঘুড়ির কাগজ কেটে শিকল বানিয়ে, তার সঙ্গে হ্যাজাকের আলোয় ঝলমল করত মণ্ডপ। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই কলকাতা থ্রোব্যাক ফেসবুক পেজটিকে ফলো করুন। ইউটিউবেও আমরা কলকাতা থ্রোব্যাক নাম নিই। সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটিকে প্রেস করুন। আর ইনস্টাগ্রামে তো হাজির। কলকাতা সম্পর্কে যদি নতুন নতুন তথ্য পেতে চান এবং আপনারা কি জানতে চান, কিসের সম্পর্কে আপনাদের উৎসাহ, সেটি যদি উল্লেখ করতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সটি আছে, ওখানে লিখে ফেলুন। যথাসাধ্য আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব আমি।